এই পরিচয় করে দিচ্ছি তাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন অজয় দাশগুপ্ত, লেখক, গবেষক, একই সঙ্গে তিনি সাংবাদিকতা পেশায় জড়িত। আছেন আবুল খায়ের, সভাপতি ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাব। আমাদের সঙ্গে আরও আছেন গাজী নাসিরউদ্দিন খোকন, যুগ্ম সম্পাদক দেশ রূপান্তর। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এই নিয়মিত মধ্যরাতের আয়োজনে। আমরা আলোচনায় যেতে চাই, একটু ধারণা দিতে চাই কোন কোন বিষয়ে আমরা আসলে আলোচনা করতে চাই। শিরোনামগুলো একটু জানাতে চাই দর্শকদের। আগামী বছরের জুনে এসএসসি ও জুলাই এইচএসসি পরীক্ষার পরিকল্পনা। ষষ্ঠ শ্রেণীতে সময় বাড়ল ভর্তির, বই বিতরণ বছরের প্রথম দিন থেকেই। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চূড়ান্ত, আগামী 5 বছরে কাজ পাবে 1 কোটির বেশি মানুষ। উন্নয়নের সুফল পাচ্ছে জনগণ, বললেন প্রধানমন্ত্রী। আরেকটি সুখবর, ভাষাঞ্চরে রোহিঙ্গাদের দ্বিতীয় দল এবার স্থানান্তর হলো 427 পরিবারের 1804 জন। প্রথম ধাপের পর আগ্রহী হচ্ছেন অনেকেই। পাশাপাশি নির্বাচন কেমন গেল সে বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই। 24 পৌরসভায় ভোট হলো বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে। নির্বাচনের ফলে আস্থা কতটা ফিরছে, নির্বাচনী বা কেমন হলো সে বিষয় দিয়ে মূলত আমরা আলোচনা শুরু করতে চাই অজয় দাশগুপ্ত আপনাকে দিয়ে। অজয় দাশগুপ্ত, নির্বাচন কেমন হলো সেই বিষয়টি জানতে চাই এক। আর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদেরই জয় জয়কার, বেশিরভাগ জায়গায় আওয়ামী লীগ প্রার্থীরাই জয়লাভ করেছেন। কিন্তু বড় বিষয় যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের কাছে, এমনকি যারা বিশ্লেষক তাদের কাছে, যে ভোটটা কেমন হলো, একই সঙ্গে আস্থার জায়গাটা কতটা ফিরছে মনে হয়। আপনার কাছ থেকে একটু শুরু করতে চাই অজয় দাশগুপ্ত। ধন্যবাদ। যে দিনটিতে আমরা আলোচনা করছি, জি, মানে এই খ্রিস্টীয় ক্যালেন্ডার সূচনা, বাংলায় তো নববর্ষ বা দিন শুরু হয় সূর্যোদয় থেকে, কিন্তু এটা পাশ্চাত্যের রীতি অনুযায়ী খ্রিস্টীয় ক্যালেন্ডারে এটা মধ্যরাত থেকেই আর কি। সেই বিবেচনায় কিন্তু আজকে 30শে ডিসেম্বর, তাই না? এবং সেই দিনটায় 2 বছর আগে আমাদের এখানে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। আপনি শুরুতে যে মধ্যরাতের কথাটা বললেন, আওয়ামী লীগের বিরোধী বিশেষ করে বিএনপি, তারা কিন্তু এই যে দিনটা ফেলে এসেছি আমরা 29শে ডিসেম্বর, অর্থাৎ 29শে ডিসেম্বরের মধ্যরাতের নির্বাচন, এইভাবেই কিন্তু তাদের দিক থেকে একটা প্রচার আছে। এবং তারা এই পরের যে, অর্থাৎ আগের রাতেই সব ভোট হয়ে যায়, সেরকম একটা প্রচার কিন্তু তাদের দিক থেকে আছে। আর যে 29শে ডিসেম্বরের নির্বাচন, এটা 30শে ডিসেম্বর যে নির্বাচন হয়েছে সেটা, এবং 2008 সালে কিন্তু এই 29শে ডিসেম্বরেই নির্বাচন হয়েছিল, যেটা দিয়ে আওয়ামী লীগ বিপুল বিজয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসে 12 বছর আগে। সেই হিসাবে একটানা আজকে কিন্তু আওয়ামী লীগের ক্ষমতায় 12 বছর পূর্ণ হলো। পৌরসভা নির্বাচন হয়েছে 24টা নির্বাচন। এই প্রথম দেখা গেল, গত ধরেন বেশ কিছু নির্বাচন হয়েছে, সেটা জাতীয় সংসদের 30শে ডিসেম্বরের নির্বাচনের ভোট কেন্দ্রগুলো যদি ধরি 2 বছর আগে, কিংবা পরে কয়েকটি উপনির্বাচন হয়েছে, বা অন্যান্য স্থানীয় সরকারের কিছু জায়গায় নির্বাচন হয়েছে, বেশিরভাগ জায়গায় কিন্তু একটা সাধারণ চিত্র বলা হতো যে ভোটারদের অনুপস্থিতি, নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে আগ্রহ নেই। এই একদিন আগে যে 24টা এলাকায় নির্বাচন হয়েছে, সেটা কিন্তু কিছুটা ব্যতিক্রম ছিল, যে ভোটারদের অংশগ্রহণ ভালো ছিল, কয়েকটা জায়গা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে, সহিংসতা কম হয়েছে। আবার এই উল্লেখযোগ্য সংখ্যক ভোটারের উপস্থিতিতে যে নির্বাচন, সেই নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন, ইভিএম ব্যবহার হয়েছে, এবং ভোটাররা গ্রামাঞ্চলে, মূলত এই পৌরসভাগুলো ঠিক শহরাঞ্চল বলতে যা বোঝা যায়, উপজেলা পর্যায়ের বেশিরভাগ পৌরসভা এগুলো শহরাঞ্চলে ধরা হয়, সেগুলো শহরাঞ্চল কিন্তু গ্রাম, মানে গ্রামে আমরা বাংলাদেশের, তারা কিন্তু নারী পুরুষ বয়স্করা এই ইভিএম যন্ত্র ব্যবহারে বড় ধরনের কোনো সমস্যা হয়নি। যদিও অভিযোগ কোথাও কোথাও ছিল যে তাদের হাতের বাটনটা টিপার কথা, সেটা হয়তো রাজনৈতিক প্রভাবে কেউ সেরকম আছে, কিন্তু বিচ্ছিন্ন ঘটনায় আসলে ঘটেছে বিভিন্ন জায়গায়। পঞ্চগড়ে রিটার্নিং কর্মকর্তার গাড়ি ভাঙচুর হয়েছে, পুলিশ আহত হয়েছে, সীতাকুণ্ডের ইভিএম টানাটানি হয়েছে, আঙুলের ছাপ না মেলার অভিযোগও ছিল, এবং 20 দলের প্রার্থীরাই কিন্তু অংশ নিয়েছিল। সেটি একটি বড় বিষয় এই নির্বাচনে। জি, গত নির্বাচনের কথা বলছি আমি।
এবার গত নির্বাচনে ভোট পড়েছিল 73%। আমি 2015 সালে যে নির্বাচন হয়েছিল, এবার 60% বা তার কাছাকাছি। অ্যাকচুয়াল ফিগারটা আমার আসলে জানা নেই। সব মিলে আপনার চোখে এবারে নির্বাচন কেমন গেল, এবং আস্থার জায়গাটা যেটি বলছিলাম সেই জায়গাটা আপনার কাছে কেমন মনে হয়? আস্থার জায়গাটা কিন্তু মূল জায়গাটা রয়েই গেছে যে ক্ষমতায় যারা রয়েছে আওয়ামী লীগ, তাদের সম্পর্কে বা তার সঙ্গে প্রশাসন সহযোগিতা করছে, আইন শৃঙ্খলা বাহিনী সহযোগিতা করছে। বিরোধীরা কেউ বলতে পারে কোণঠাসা, সেটার পক্ষেও যেমন আপনি কিছু যুক্তি দিতে পারবেন, আবার প্রধান বিরোধী শক্তি বিএনপি বা অন্য যারা বাম দল ইত্যাদি আছে, কিংবা ধর্মান্ধ চরমপন্থী শক্তি যারা বলে যে এই ধর্মের কথাগুলো বলে রাজপথ মানে ধর্মীয় স্লোগান সামনে এনে তারাই বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর, মুখপাত্র, তারা তাদের যে কথাগুলো বলে, দেখেন কোথাও নির্বাচনে তাদের আসন লাভ তো দূরের কথা, প্রতিদ্বন্দ্বিতাও নাই, কিন্তু তারা বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করার কথা ঘোষণা দেয় প্রকাশ্যে এবং মাঠ গরম করে। এই নির্বাচনের মধ্যে গিয়ে কিন্তু দেখা গেল যে জনগণের মধ্যে তাদের ন্যূনতম গ্রহণযোগ্যতাও নেই। জি, অযোধ্যা দাশগুপ্ত আসবো আমরা একটু। জি, আমরা একটু আসতে চাই আবুল খায়ের আপনার কাছে। আবুল খায়ের, 30 ডিসেম্বর আসলে আওয়ামী লীগ যেটিকে গণতন্ত্রের বিজয় দিবস আবারও আসলে তারা পালন করবে, এবং বিএনপি মাঠের বাইরে, আপনার সংসদের বাইরে প্রধান বিরোধী দল, সংসদের বাইরে প্রধান, তারা আসলে কলঙ্কিত অধ্যায় গণতন্ত্রের কালো দিবস এরকম নানা নামে আখ্যায়িত করে বিজয় দিবসকে পালন করে। এবং তার মধ্যেই আসলে পৌরসভা নির্বাচনের উত্তাপ চলছে। 24 পৌরসভা নির্বাচন গেল, এবং দ্বিতীয় ধাপে 31 পৌরসভা নির্বাচন হবে সামনে। সব মিলিয়ে আপনার চোখে নির্বাচনের জায়গাটা, মানে আস্থার জায়গাটা, নির্বাচন মানে কেমন যাচ্ছে বাংলাদেশের এখন যে পথ আমরা অতিক্রম করছি, এবং সেই জায়গায় যে পৌরসভা নির্বাচন গেল সেই জায়গাটা আসলে আপনার চোখে কেমন দেখছেন? উত্তরণ দেখছেন নাকি একই রকম অবস্থায় আছে? না, আগের থেকে এখন অনেকটা মানুষের মধ্যে আস্থা ফিরে আসছে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে, এবং বিভিন্ন জায়গায় আপনার ইভিএম বইয়া মেশিনে নিয়ে গেছে, ইয়া করে নিয়ে গেছে, আবার মারামারি হয়েছে, এবং সেইখানে ভোটে অংশগ্রহণ করছে দুই পক্ষের ভোটাররা উপস্থিত ছিল। এই যে আপনার অবশ্যই পূর্বের থেকে অনেকটা এবার জনগণের মধ্যে অনেকটা প্রতিদ্বন্দ্বিতামূলক আস্থা ফিরে আসছে। এখন নির্বাচনের কথা যদি বলেন, আমার পছন্দ আমি নির্বাচনে দাঁড়াবো এবং নির্বাচনে সে প্রতিদ্বন্দ্বিতা করব। যেমন এইবার কোনো জায়গায় করছে বিরোধী দল সরকার দলের বিরুদ্ধে, এইটা হলো নির্বাচন। মানে আপনি নির্বাচনে আসবেন না, ঘরে বসে বিবৃতি দিবেন, ওই আসলে কি বলবো, এখন সারা আমেরিকাও এখন সে অবস্থা হয়ে দাঁড়াইছে এই বছর যে নির্বাচন গেছে। এখন এই নির্বাচনের কথা যদি আমরা অনেক আগের থেকে ধরে আসি, হানা মোটে তো দেখছি এই দেশে অনেক নির্বাচন দেখে আসতেছি, সেখানে আস্থার জায়গা কোন সময় ছিল? এই আস্তে আস্তে আপনার যতদিন পর্যন্ত পলিটিক্যাল নেতৃবৃন্দ আমি নির্বাচনে দাঁড়াবো, দুই পক্ষ থাকবে, ইয়া ছাড় জিত আছে, আমি নির্বাচনে দাঁড়াবো, এই মনোবল নিয়ে যদি সেইখানে দাঁড়ায় তাদের নেতা কর্মীদের নিয়ে, আপনি কয়টা কেন্দ্র দখল করবেন, কয়টা কেন্দ্রে ভোট নিয়ে যাবেন প্রকাশ্যে এত ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে, এই সুযোগ এখন আর নাই। আগে তো অন্ধকার জগৎ ছিল, এখন তো আলোর জগতের মতন পুরা ইলেকট্রনিক্স মিডিয়ার চোখের সামনে, সাংবাদিকদের চোখের সামনে সেগুলো ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে। এখন আপনাদের ভয় কিসের নির্বাচন আসবে? নির্বাচনে অংশগ্রহণ করবেন না, ওই অফিসে বসে বিবৃতি দিবেন, এগুলি হতে পারে না। নির্বাচনে আসবেন, প্রতিদ্বন্দ্বিতা জনগণের রায়, অবশ্যই আপনি যেহেতু দল রাজনীতি করেন, অবশ্যই না আবুল খায়ের, যেটি আসলে অভিযোগ, যেটি আসলে হয় যারা বিরোধী পক্ষ তাদের পক্ষ থেকে যে মূল অভিযোগের জায়গা, সেটি হচ্ছে যে নির্বাচনে আসলে সব দলের জন্য সমান মাঠ থাকার কথা, যেটা আমরা লেভেল প্লেইং ফিল্ড বলি। সেই লেভেল প্লেইং ফিল্ডটা আসলে কতটা থাকে, এক। আর দুই নম্বর হচ্ছে নির্বাচন কমিশন কতটা শক্তভাবে মানে নিয়ন্ত্রণ করতে পারে, নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে আসলে কতটা থাকে নির্বাচনটা। এটা আসলে আপনি ঠিক করেছেন, আমাদের বরাবরই যারা ক্ষমতায় থাকে তারা কিছুটা সুবিধা পায়। এটা শুধু আওয়ামী লীগের বেলায় দেখছি তা না, বিগত দিনে দলীয় সরকারের আমলও দেখছি, প্রতিটা নির্বাচনে যে সরকার ক্ষমতায় থাকবে তার একটু সুযোগ সুবিধা সেখানে বেশি থাকবে, প্রশাসনও তার পক্ষে কিছুটা একটু স্বজনপ্রীতি কোথাও কোথাও দেখাবে। আবার এখন নির্বাচনের কথা আমি বলো দিন, নির্বাচনের ওনারা তো নিরপেক্ষ বডি, ওনাদের আন্ডারেই নির্বাচিত হয় সরকার, তখন এই পুরা নির্বাচনের দায় দায়িত্ব তাদের উপরে, এখানে সরকারের হস্তক্ষেপ করার সুযোগ নেই, এটা আলাদা একটা বডি। এখন সেখানে তারা এই নির্বাচন পরিচালনা করবেন,
তাদের ব্যর্থতার দায়ভার চিত্র যদি জনগণের মাঝে ফুটে ওঠে জি বা সেরকম তারা কার্যকর ভূমিকা পালন না করে, আমাদের জন্য দুঃখজনক ঘটনা হবে। তবে এই বছর তো দেখলাম নির্বাচনে ভালো ভূমিকার দিকে ছিল, কঠোরভাবে বিভিন্ন নানাভাবে তারা উদ্যোগ নিছে এবং সেখানে ছিলেন। তা আমার মনে হয় নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে নিরপেক্ষ ভূমিকা রেখে এবং জনগণকে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন, এটাই স্বাভাবিক। জি, অনেক ধন্যবাদ। গাজী নাসিরউদ্দিন খোকন আসতে চাই। বাংলাদেশের মানে বিগত কয়েক বছরের নির্বাচন ব্যবস্থার সঙ্গে যদি এবারের পৌরসভা নির্বাচনের একটু তুলনা আপনার চোখে দেখতে চাই, এবং আস্থা অনাস্থার যে বিষয়টি নিয়ে সবসময় আলোচনা হয়, আপনার চোখে এখনকার অবস্থায় সেই আস্থা অনাস্থার জায়গাটা একটু জানতে চাই বাংলাদেশের নির্বাচন। স্থানীয় সরকারের ধরেন যে পৌরসভায় নির্বাচন হয়েছে 24টা। এই 24টা নির্বাচন ধরে এর আগের ধরেন অনেক নির্বাচনের ব্যাপারে আস্থা ফিরে আসলো কিনা সেটা মন্তব্য করাটা একটু আর্লি হয়ে যায়। মানে আমার কাছে যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে হয়েছে সেটা হচ্ছে এই যে 42 জন সিভিল সোসাইটির নাগরিক নির্বাচন কমিশনের বিরুদ্ধে তারা যে একটা অনাস্থা এবং অভিযোগ চিঠি দিয়েছেন, সেটা বেশ যে আলোচিত ছিল। সেই আলোচনার মধ্যে এই নির্বাচনটা হয়েছে এবং সেই নির্বাচনটা কিরকম মানে আগের অন্যান্য নির্বাচনের মতো লো টার্ন আউট থাকে এবং সেটাতেও হচ্ছে মানে ধরেন যে সরকার পক্ষের যে প্রশাসনের ভূমিকা থাকে কতটুকু, সেইটা যদি আমরা বিবেচনায় নেই, এইবার এই 24টা পৌরসভার নির্বাচন কম্পারেটিভ বেটার ছিল। এটা আমরা মানে মানে মাঠ পর্যায় থেকে যে খবর নিয়ে যেটা বলতে পারি, আমি সেই অর্থে বলছি মানে কম্পেয়ারিং টু যে এর আগের যে ইলেকশনস গুলি হয়েছে আর কি, যে ব্যাপারগুলি আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন মানে এক চেটিয়া যে ভোট করার যে ব্যাপার অত্যন্ত লো টার্ন আউট, সেই জায়গাটা আমার মনে হয় এইটা ওই যে এই নির্বাচনটা স্থানীয় পর্যায়ে সেটা কম্পারেটিভ বেটার। এটা আমরা গ্রাউন্ড লেভেলের গ্রাউন্ড রিয়েলিটিতে বলি। কিন্তু একটা বিষয় তো নিশ্চয়ই স্বীকার করবেন যে আমাদের দলগুলোর মানে নির্বাচনের পরে যে অভিজ্ঞতা বিনিময় হয়, আসলে নির্বাচন পুরোপুরি সুষ্ঠু হয়েছে, আবার বিরোধী পক্ষরা সবসময় একই রকম কথাই বলে আসেন যে নির্বাচনে সরকারি দল আসলে ক্ষমতার অপপ্রয়োগ করে জিতেছে। জি, সেই জায়গার কোনো পলিটিক্যাল রেটরিক আসলে পৃথিবীর আমরা সকল যে উন্নত দেশগুলি সেখানেও একরকম থাকে, এবং আমাদের এই যে অনুন্নত যে দেশগুলি আমরা রাজনৈতিকভাবে যে কালচারটা আমরা ইনহেরিট করেছি, তাতে কিন্তু মানে এইগুলি রাজনীতিবিদদের এই বক্তব্যগুলি দিয়ে আসলে পরিস্থিতি যাচাই করা একটু কঠিন আমার মনে হয়। তারা খুব একটা ফ্যাক্টস এন্ড ফিগারস এর উপরে কথা বলেন না। জি, ছোট্ট করে একটা বিষয় জানতে চাই, দ্বিতীয় ধাপে 61 পৌরসভা নির্বাচন হবে, সেটি 16 জানুয়ারি। 61 পৌরসভায় একযোগে নির্বাচন হওয়ার কথা। আওয়ামী লীগের 4 মেয়র প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখেন? বিনা প্রতিদ্বন্দ্বিতায় যদি এটা হচ্ছে বাইরে থেকে ধরেন বাংলাদেশ থেকে আমরা যদি একটা আফ্রিকার কোনো একটা দেশ থেকে দূর থেকে যে খবর পেয়ে দেখুন শুনি যে অমুক জায়গায় এরকম হয়েছে, সেটার রিয়েলিটিটা আমরা বুঝি না। কিন্তু যেহেতু আমরা বাংলাদেশে থাকি, আমরা বুঝি হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার মধ্যে হচ্ছে মানে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে এক ধরনের, যদি আপনি পলিটিক্যালি কারেক্ট হয়ে বলতে চাই তাহলে সমঝোতা, আর যদি আমি একটু রিয়েলিটির কাছে যেতে চাই তাহলে বলতে হবে যে এক ধরনের আপোষ এবং নানান দেনান পাওনার মধ্যে দিয়ে এইগুলি হয়। এইখানে হচ্ছে জাতীয় পর্যায়ে রাজনীতির খুব একটা বড় ভূমিকা থাকে বলে আমার মনে হয় না। এটা হচ্ছে অত্যন্ত স্থানীয় একটা ব্যাপার এবং সেখানে মানে তাই হতে পারে। আমি যদিও সেই চারটির ব্যাপারে এখন তো নিশ্চয়ই স্থানীয় সরকার নির্বাচনে দলের বেশ প্রভাব এবং দলীয় প্রতীকে নির্বাচন হয়, তো সেই জায়গায় সেটা হয় কিন্তু কেন্দ্র থেকে সরাসরি কতখানি করে আর কি মানে ভূমিকা রেখে এইগুলি সম্পূর্ণ করা হয় সেই বিষয়ে আমি আসলে সন্দেহ করছি। হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু আমি বলছি যে সেটাকে আমরা একটা মানে মানে যারা দেশ চালাচ্ছেন, সরকার চালাচ্ছেন, তাদের দিক থেকে একটা চেষ্টা কিংবা মুভ, সেটা আমি
বলতে আর কি পারছি না। জি, অজয় দাশগুপ্ত আসতে চাই। নতুন বছরের এসএসসি পরীক্ষা জুন আর এইচএসসি পরীক্ষা জুলাই আগস্টে নেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। সব মিলিয়ে তো আসলে টালমাটাল শিক্ষা ব্যবস্থা, এখন পর্যন্ত আসলে শিক্ষা প্রতিষ্ঠান খোলাই গেল না। অথচ আপনি নিশ্চয়ই জানেন যে স্বাস্থ্যমন্ত্রী গতকাল অথবা পরশুদিন বলেছেন যে 18 বছরের নিচে বা 18 বছরের নিচে ভ্যাকসিন লাগবে না। তো সেক্ষেত্রে অনেকেই বলছেন যে শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই দুইটা ক্ষেত্র খুলে দিলে সমস্যা কোথায়? যদি ভ্যাকসিন নাই লাগে সেক্ষেত্রে তো নিশ্চয়ই অনেকটা নিরাপদ 18 বছর পর্যন্ত বয়সী যারা আছেন বাংলাদেশে। আমাদের চলতি বছরের যে মাধ্যমিক পরীক্ষাটা সেটা কিন্তু নির্বিঘ্নে হয়ে গিয়েছিল 2020 সালের। উচ্চ মাধ্যমিকটা ছাত্রছাত্রীরা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল এপ্রিলের প্রথম দিকে, কিন্তু মার্চের মাঝামাঝি সবকিছু বন্ধ হয়ে যাওয়ায় এই পরীক্ষাটা স্থগিত হয়ে গেছে। সেই ছাত্রছাত্রীরা একটা মানে বলা যায় যে অটো প্রমোশন বা অটো পাস এরকম একটা পর্যায়ে গেছে। গত কয়েক মাসে কিন্তু এটা সত্যি যে আমার এখন মনে হয় যে যে প্রশ্নটা আপনি বললেন যে খুলে দিলে অসুবিধা কি 18 বছরের, আমাদের আর একটা বড় জায়গা সম্ভবত ভুল হচ্ছে, আমাদের গ্রামাঞ্চলে করোনার প্রভাবটা প্রকৃতই কম। এটার কারণটাও গবেষণা হওয়া দরকার, কেন কম, জি সংক্রমণটা কম। ঢাকা শহরে একটি গবেষণা দেখেছি যে রিক্সা চালকদের মধ্যে করোনার সংক্রমণের হার 0.12% বেশি না। কেন? বস্তিবাসী কেন করোনায় সংক্রমণ হচ্ছে না? আমরা যে শহরের কিছু জায়গা এবং মূলত ঢাকা শহর কেন্দ্রিক আমরা যে পর্যালোচনাগুলো করছি সেইটার খুব দ্রুত পরিবর্তন ঘটা দরকার। আমাদের গ্রামাঞ্চল যদি বলেন, প্রকৃত অর্থে কিন্তু করোনার প্রভাব খুবই সীমিত। আপনি স্কুল বন্ধ রেখেছেন কিন্তু মাদ্রাসার একটা অংশ খোলা আছে। আপনি স্কুল বন্ধ রেখেছেন কিন্তু প্রত্যেকটা হাই স্কুলে, প্রত্যেকটা কলেজে শিক্ষকদের একটি অংশ উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রছাত্রীকে নিয়ে প্রতিদিন কোচিং করাচ্ছে। কাজে এই বিষয়টা খুব দ্রুত ভাবা উচিত। অনলাইনে 60-70 গ্রামাঞ্চলে বহু সমস্যা আছে। আপনারা কি ধারণা করতে পারেন যে আমি গ্রামে বসে এখন অ্যাট দি মোমেন্ট ওয়াইফাই ব্যবহার করে কথা বলছি, আমি নিজে আপনাদের যে অনুষ্ঠানে আছি, জি, এবং প্রতি দিনে বা রাতে আমি প্রোগ্রাম করছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস নিচ্ছি গত এক সপ্তাহ ধরে ওয়াইফাই ব্যবহার করে, এবং ছাত্রছাত্রীদের বড় অংশ তারা গ্রামের মানে নিভৃত গ্রামে আছে। কাজেই কিন্তু এই সুযোগটা তো কাজেই লাগানো গেল না মনে হয় খুব বেশি, কারণ এটা নিয়ে তো শুরু থেকে বলা হয়েছে কথা এই সুযোগটা, হ্যাঁ হয়তো 10-20% ছাত্রছাত্রীর হয় কানেকশনে প্রবলেম থাকবে, না হয় তার আর্থিক সমস্যার কারণে বা ভালো মোবাইল বা ইন্টারনেট কানেকশন না থাকার কারণে, কিন্তু 70-80% আমরা রিস্ক করতে পারি। বাকি 20%-এর জন্য কি করা সেই ফর্মুলা বাইর করা উচিত বলে আমি মনে করি। জুন মাসে একটা তারিখ দিয়েছে ভালো, কিন্তু আমি অনুরোধ করব এই যে কনডেন্স কোর্সের তালিকা, এই কনডেন্স কোর্সের দাবি উঠছে যে কোর্স কমায়া, এইটা 1 বছর প্রায় পড়াশোনা হয়নি, তারপরে যদি কনডেন্স কোর্স করেন সর্বনাশ হয়ে যাবে। দরকার হলে এই কোর্সটা 6 মাস না করে 8 মাস 9 মাস করে রিয়েল পড়াশোনার মধ্যে ছাত্রছাত্রীদের নিয়ে পরীক্ষা নেওয়া উচিত বলে আমি মনে করি। 71-এ আমাদের 1 বছর কিন্তু শিক্ষা জীবন থেকে ধরে গিয়েছিল। সেটা কি আবুল খায়ের, আপনাকে জানতে চাই যেটি বলছেন আসলে যে প্রায় 1 বছরের মতো সময় অতিবাহিত হয়ে গেছে এবং এইচএসসি পরীক্ষা বিশেষ করে আসলে অটো পাস দিতে হচ্ছে, এবং সেই জায়গাটাই এখন যে মানে সেটিকে তো মেকআপ করা কোনোভাবে সম্ভব মনে হয়। এবং এখন যেটি আসলে বলা হচ্ছে যে জানুয়ারিতে এইচএসসি পরীক্ষা যারা দেবেন আসলে তাদের জন্য একরকম সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হবে এবং তারপরে জুলাই আগস্ট মাসে পরীক্ষা নেওয়া হবে। আপনি আসলে বিষয়টিকে কিভাবে দেখেন? যেটি বলছিলেন যে অজয় দাশগুপ্ত যে খুব খারাপ অবস্থা তৈরি হবে। অজয়দার কথা আমি শুনলাম, উনি তো নিজেই পড়াশোনা করাচ্ছেন বাচ্চাদের, দেখতেছেন, কিন্তু আসলে এটা লেখাপড়া পুরাটা হবেও না বা হয়ও না, অসমাপ্ত হয়েছে। এখন এই পূর্ণাঙ্গ সিলেবাস ছাড়া আপনি অর্ধেক পড়ালেন, একটা ছেলেমেয়েরা যে কোনো সাবজেক্ট, বিশেষ হলো অঙ্ক, ইংরেজি, বিভিন্ন বিষয়গুলোর উপরে যে দখল থাকা উচিত আমাদের ছাত্রছাত্রীদের, সেটার থেকে তারা অনেকটা বঞ্চিত থাকবে। কারণ এটা একটা আপনার
বলতে পারেন আপনার এটা একটা তৃতীয় সাময়িক পরীক্ষার মতন একটা পরীক্ষা নেই, এটা পূর্ণাঙ্গ পরীক্ষা হবে না। আপনার তো তার লেখাপড়া তো পূর্ণাঙ্গ এখন লেখাপড়া শেষ করতে পারে নাই, সে তার সিলেবাস শেষ করতে পারে নাই, ক্লাস হয় না, অনেকে জুমে অংশগ্রহণও করে নাই, বাদও পড়ছে, তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই। এই অবস্থা আপনি পরীক্ষা সমাপ্ত করে অটো পাস করে দিবেন, অটো পাস করে দিবেন 71 সালে যারা পাস করছে তাগরে যদি ঠিক মতো নিয়ে আসি ইয়ার লিখতে দিতে সেটা নানান কিছু তারা লিখতেই পারতো না। তার যার লেখাপড়ার সাথে দখল নাই, লেখাপড়ার সম্পর্কে মানে 75 ভাগ লেখাপড়ার থেকে বঞ্চিত, আপনি 20% দিয়া আপনার 75 ভাগ কভার করবেন কেমনে? 75 ভাগ তো লেখাপড়া থেকে বঞ্চিতই আছে এখনো পর্যন্ত। পুরা এই বছরটার ভিতরে গেলে আমরা যা পড়াইছেন তার 25% হচ্ছে পুরা টোটাল লেখাপড়াটা, তো সেইখানে 25% দিয়ে আপনি পুরা 100% সিলেবাস কভার হবে, এটা তো আমি তো আমার সাধারণ ইয়াতে এই সাংবাদিকতার লাইনে বা নিজেদের যেটুকু বুঝি এটা কি করে সম্ভব? আবুল খায়ের, ঘাটতি কোথায় দেখেন? এই যে পুরো সময়টা আমরা আসলে পার করলাম এবং মানে একরকম সবকিছু স্বাভাবিক বাংলাদেশে, শুধুমাত্র শিক্ষা ব্যবস্থা ছাড়া, এবং সেই জায়গাটাই ধরেন ইউনিভার্সিটি, কলেজ, মাধ্যমিক পর্যায়ে এরা তো মোটামুটি ম্যাচিউরড এবং মাস্ক পরা অবস্থায় ইউনিভার্সিটি আমরা হ্যাঁ স্কুল লেভেলে, হাই স্কুল বা কলেজ টলেজ বিশ্ববিদ্যালয় ফলাফল বুঝে ওরা হয়তো বা কোনোভাবে কভার দিতে পারত, তবে সবাই না। আপনারা আমাদের ছেলে মেয়েদের তো দেখি হাত পা বাইন্দা ফরাইতে হয়, বাসার ভিতরে গার্জিয়ানরা দেখতো, অভিভাবকরা দেখতো, আমি আমার ওয়াইফ বা কেউ না কেউ এই টেক কেয়ার করে দেখো বাচ্চা পড়ে নাকি, পরীক্ষা আসছে ঠিক মতো সিলেবাস করছে না, স্কুলে কভার করতেছে কিনা, ঠিক অর্ধেক লেখাপড়া করে অভিভাবকরা, এবং স্কুল থেকে পড়াশোনা দিয়ে দেয় তা বাস্তবায়ন করার যে দায়িত্ব এটা অভিভাবকদের সাথে। অভিভাবক এক ছাত্রদের সঙ্গে লেখাপড়াই করে ঠিক মতন, যে ঠিক মতো সে পড়াশোনা করতেছে কিনা। কিন্তু এই সিচুয়েশন তো করোনার কারণে নানান সমস্যা হয়ে দাঁড়াইছে। অভিভাবকরা নিজেদের স্বাস্থ্যবিধি মেনে চলছে, ছাত্র কিন্তু স্বাস্থ্যবিধি নিয়ে রাখছে যাতে করে সে করোনার থেকে রক্ষা পায়। সেখানে লেখাপড়া তো বড় ধরনের ঘাটতি হয়েছে, এটা তো অস্বাভাবিক ঘাটতি হয়েছে। এখন এটাকে আমি জানি না বিজ্ঞ লোকেরা এটা কিভাবে এটাকে সমাধান করবে, এটা আমার ইয়াতে অঙ্কের হিসাবে আমি এটা মিলাইতে পারতেছি না। অনেক ধন্যবাদ গাজী নাসিরউদ্দিন খোকন, আপনার কাছে আসতে চাই। সমাধানের কথা বলছিলেন, আসলে কতটা সমাধান হচ্ছে, সমাধান যোগ্য বিষয় কতটা এক, আর 2 নম্বর হচ্ছে আসলে যে পদ্ধতিতে সরকার যাচ্ছে এখন হাঁটছে, জুন মাসে এসএসসি পরীক্ষা নেওয়া হবে, এইচএসসি পরীক্ষা জুলাই আগস্টে, সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হবে, সব মিলিয়ে কতটা বাস্তবসম্মত সমাধান আপনার কাছে মনে হয় এক? আর 2 নম্বর, যেভাবে আমরা আসলে করোনাকালটা শিক্ষা ব্যবস্থায় কাটালাম, ঘাটতি কোথায় মনে হয়েছে মূল, যাতে করে এখন ওলট পালট পুরো শিক্ষা ব্যবস্থা? করোনাকালে যে 1 বছর গেল, সেটা তো করোনার যে এই সময়টা, এটা তো আসলে মানে এক্সট্রাঅর্ডিনারি একটা সময় আমরা পার করেছি। এটা ধরেন বলা হচ্ছে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর যে পৃথিবীর সব মানুষের এক ধরনের যে মানে মানসিক অবস্থা, সেটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর এইরকম কোনো মানে মানসিক পরিস্থিতি হয়নি যেটা করোনায় হয়েছে। হ্যাঁ, তো সেখানে পরীক্ষা, পড়াশোনা, সেটা কিন্তু আমরা পৃথিবীর অন্যান্য দেশগুলিতে আমাদের যে এক্সপেরিয়েন্স দেখছি, স্কুল কিন্তু সকলে বন্ধ রেখেছে। আর যেহেতু হচ্ছে করোনা সম্পর্কে যেটা বলেন যে WHO কিন্তু হচ্ছে মানে সঠিকভাবে মানে যেটা দিক নির্দেশনা দেয়া, করোনা এই ভাইরাসটা নতুন ভাইরাস, করোনা ভাইরাস, এই নতুন করোনা ভাইরাসটা কিরকম সেটা আসলে বুঝতে বুঝতে আমাদের সময়টা চলে গেছে। এখনো পর্যন্ত আমরা বলতে পারবো না ঠিক আমরা ঠিক মতো বুঝতে পেরেছি। হ্যাঁ, তো সেই অবস্থায় আসলে যারা পলিসি মেক করেন তাদের জন্য আসলে মানে চয়েস খুব কম থাকে। আমরা তো মানে আমরা এইখানে একরকমের কথা বলতে পারি, কিন্তু এখানে বসে ডিসিশন নেয়ার ক্ষেত্রে ওদের ক্ষেত্রে আসলে পলিসি মানে যারা সিদ্ধান্ত যারা নেবেন তাদের আসলে অপশনস কয়টা আছে। ধরেন সারা দুনিয়াতে যখন স্কুল বন্ধ, তখন বাংলাদেশে যদি স্কুল, ইউনিভার্সিটি, কলেজ খোলা রাখতেন, সেইটা কি আসলে পলিটিক্যালি কারেক্ট ডিসিশন হতো? আমরা এখন বলছি যে মানে সেইটা এটা হতে পারতো, এটা হতে পারতো। আমার মনে হয় স্কুল কলেজ বন্ধ ছিল, পরীক্ষায় যে অটো পাস দিয়েছে, এইটা পরিস্থিতি বিবেচনায় এইটা মানে মেনে নেয়ার মতো ঘটনা। ঠিক আছে, এটা খুবই এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন ছিল হচ্ছে গত 1 বছরে আর কি। এখন এই যে অজয়দা বললেন যে গ্রামে পৌঁছে গেছে, কিন্তু সেই কতজন ছেলে পেলে পুরোপুরি অ্যাভেল করতে পারে? আপনি তো মানে
এমনকি হচ্ছে ধরেন 80 জন মানুষ 80%ও যদি সুবিধা প্রাপ্ত হয়, আপনি 20% কে তো বঞ্চিত রাখতে পারবেন না। এটা রাষ্ট্রের পলিসি হওয়া উচিত না। বিরতির পরে নিশ্চয়ই 20% আপনাদের সঙ্গে পাচ্ছি। সেদিক থেকে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি। নাসির আছেন অজয় দাশগুপ্ত, আবুল খায়ের, গাজী নাসিরউদ্দিন খোকন। আসতে চাই অজয় দাশগুপ্ত আপনার কাছে। যে বিষয়টি আবার একটু সুখবরই বলতে হবে, কারণ ভাষাঞ্চলে রোহিঙ্গাদের দ্বিতীয় দল এবার গেল, স্থানান্তর করা হলো 427 পরিবারে 1804 জন। অনেকেই আগ্রহী হচ্ছেন। প্রশ্ন আবারও ঘুরে ফিরে একটাই, প্রত্যাবাসনের জায়গাটা কতটা প্রভাবিত হচ্ছে, নাকি একই রকম জায়গায় থাকছে মনে হয় আপনার কাছে এই যে স্থানান্তরের ফলে? বাংলাদেশ যদি বলেন যে একটা মানে উভয় সংকটে পড়ে বা ফাপড়ে পড়ে, সেটা তো কোনো সন্দেহ নেই। 3 বছরের বেশি ধরে আমরা সেই 17 সালের আগস্ট থেকে লাখ লাখ লোক, হ্যাঁ, আমরা আমাদের 71-এ 7-8 মাস, কেউ 6 মাস, কেউ 5 মাস অন্য দেশে আমাদের একটা শক্তি কাটিয়েছে, জনসংখ্যার একটা অংশ। আর এইখানে কোনো রকমের মানে আশার আলো দেখা নেই। মায়ানমারের ভেতরে কোনো পরিস্থিতির পরিবর্তন ঘটেনি। আর মায়ানমার যে এত এই 21 শতাব্দীতে এই রকমের অনাচার অত্যাচার করছে, সেইটা তারা আন্তর্জাতিক আদালতে নিন্দিত হয়েছে, ঠিক আছে, কিন্তু এইরকম একটা বিশেষ এই গণমাধ্যম, যেটা এই যে শুরুতে অন্য নির্বাচন নিয়ে আলোচনা বললেন যে সবকিছু ওপেন, দেখা যাচ্ছে কে অন্যায় করছে, অনিয়ম করছে, বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে, মানুষ হত্যা করছে, নাগরিকদের অস্ত্রের ভয় দেখিয়ে, মেরে ফেলার ভয় দেখিয়ে অন্য একটি দেশে পাঠিয়ে দিচ্ছে। আবার আমাদের দেশের মানুষের 3 বছর আগের আপনারা যদি মনে করেন, তখন তো ধরেন মানুষের মধ্যেই ছিল যে ঢুকতে দেয় না কেন, এরা কি নাপ নদীতে মরে যাবে, সেরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছিল। কিন্তু এই 3 বছরে যে আন্তর্জাতিক সম্প্রদায়, মায়ানমার একটা ছোট রাষ্ট্র, জনসংখ্যায় বাংলাদেশের অর্ধেকও না, সেই রকম একটা রাষ্ট্র, তার বিশ্বে একেবারে তলানির দিকে তার অর্থনৈতিক সক্ষমতা, সেই রাষ্ট্রটাকে বাধ্য করতে পারছে না বিশ্ব, সেটা তো মানে লজ্জার, যেমন মানবতার পরাজয় বলবো আমরা। সেটা জাতিসংঘ বা তার বিভিন্ন অঙ্গ সংগঠন বা ইউরোপীয় ইউনিয়ন, যারা বাংলাদেশ নিয়ে কত রকমের কথা বলে, বাংলাদেশে একটু এদিক ওদিক হলে পরে, যেটা আমাদের নাসিরউদ্দিন খোকন বললেন যে সেই এই যে 42 জনের বিবৃতি, এইসব দেখেন। আর এই মায়ানমার নিয়ে কিন্তু এই উদ্বেগ আমাদের মানে সবাই একটা আছে, সরকার বোধহয় কূটনৈতিক ব্যর্থতা। তো কূটনৈতিক সফলতা যেসব রাষ্ট্রের কারণে হবে, সেই সব রাষ্ট্র, বিশেষ করে চীন, ভারত, রাশিয়া, এরা অনাগ্রহী, এবং বা অনাগ্রহী না হলেও উৎসাহ দেখাচ্ছে না। আগ্রহ হয়তো আছে যে মায়ানমার ফেরত নিয়ে যাক। বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তি, বলা হচ্ছে 25তম অর্থনৈতিক শক্তি 15 বছরের মধ্যে হয়ে যাবে। সেই রকম একটা দেশের উপরে এই ধরনের বোঝা চাপিয়ে দেওয়া, সেটা খুবই অন্যায় আপনার। এবং আরো অন্যায় দেখেন, আমরা ভাষাঞ্চরে যথেষ্ট ভালো ব্যবস্থা করেই তাদের একটা অংশকে আরেকটা জায়গায় রাখা হচ্ছে, কিন্তু সেইটা নিয়ে এই যাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি যে তারা মায়ানমারকে বাধ্য করবে, তারা মায়ানমার নিয়ে কোনো কথা নাই, মায়ানমারের অনাচার অত্যাচার, অনিয়ম, ভয়ঙ্কর মানবতা লঙ্ঘনের বিষয়ে কোনো কথা নাই, যুদ্ধাপরাধ নিয়ে কোনো কথা নাই তাদের। তাদের কথা হলো বাংলাদেশ কেন এই কক্সবাজার থেকে একটা অংশকে ভাষাঞ্চর পাঠাচ্ছে। এই জায়গাটা আমাদের জন্য আরো মানে অস্বস্তির ব্যাপার বিশ্ব অঙ্গনে, কারণ এটা নিয়ে কিন্তু একটা প্রচার চলছে আর কি। আমি একটা লেখায় দেখলাম একটা বার্তা সংস্থার, যে স্থল ভূখণ্ড থেকে 25 কিলোমিটার দূরের চরে তাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে অপপ্রচারটা চলছে, স্থল সীমান্ত থেকে, ভূখণ্ড থেকে 25 কিলোমিটার দূরের এলাকায় একটা নির্জন দ্বীপে এই এদেরকে বনবাসে পাঠানোর মতো এইভাবেই কিন্তু প্রচারটা চলছে। এটা দুর্ভাগ্যজনক। আবুল খায়ের চাষতে চাই। আবুল খায়ের, বাংলাদেশের কি করার দেখেন এখন, যেটি অজয় দাশগুপ্ত বলছিলেন, উভয় সংকটে বাংলাদেশ, কারণ একদিকে হচ্ছে কক্সবাজারের উপরে ব্যাপক
মানে নেতিবাচক প্রভাব পড়ছে এবং স্থানীয় জনগণ তো বলে পরিবেশ প্রতিবেশের ভয়াবহ অবস্থা, বিপর্যয়, পাহাড়ও বিপর্যস্ত অবস্থা। সেই জায়গাটাই সরকারের আসলে কি করার, মানে স্থানান্তর না করে উপায় নেই, এবার এদিকে প্রত্যাবাসনও 3 বছর একজনকে আসলে ফেরত পাঠানো গেল না, কি করার দেখেন, নাকি মানে এই অবস্থায় চলতে থাকবে? না, কোনোদিন এই অবস্থায় দেশ চলতে পারে না, কারণ সরকার ওই সময় মানবিক দৃষ্টিকোণ মানবতা দেখাইছে। নাফ নদীতে যদি বাংলাদেশ সরকার একটু কঠিন ভূমিকা পালন করতো, তারা এই দেশে ঢুকতে পারতো না, আর নাফ নদীতে পড়ে মারা যেত সব। তখন সারা বিশ্ব এটা নিয়ে হইচই করতো। যখন বাংলাদেশ সরকার তাদেরকে দিল, আশ্রয় দিল, খাওয়ার ব্যবস্থায় করলো, সবকিছু করলো, সবাই বাহবা দিছে। যখন যেই মাত্র তারা নিজেরাই অপরাধের সাথে জড়িয়ে পড়ছে, নানান ভাবে সে তাদের মাধ্যমে অস্ত্র আসতেছে, তাদের মাধ্যমে ইয়াবা পর্যন্ত বাংলাদেশে আসতেছে, কয়েকটা খুন খারাপ করছে, এই অবস্থায় সরকার বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে এবং সুন্দর একটি জায়গা এখন আমার দেশে আনছে। আপনারা বিশ্ব কেউ তাদেরকে নেওয়ার ব্যাপারে তেমন একটা ভালো ভূমিকা নেয় নাই, এবং সবাই রাজনীতি খেলতেছে, সারা ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে এটা শুরু করে দিয়েছে। যাচ্ছে আমাদের পরিবেশ নষ্ট, যাচ্ছে আমাদের দেশের ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি, সবকিছু আমাদের উপর প্রচন্ড বাড়তি একটা চাপ পড়ছে, নিরাপত্তার জন্য চরম হুমকি দাঁড়াইছে। সেইখানে কেউ কোনো ভূমিকা পালন না করে আমাদের দেশের সরকার এই লোকগুলিকে রাখার জন্য, আমি তো নিজে গেছি ওইখানে বাসান্তরে, সুন্দর একটা জায়গা, সুন্দর ঘর বাড়ি করছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, নৌবাহিনী, সশস্ত্র বাহিনীরা, এত সুন্দর জায়গা, যেটা গ্রাম, আমাদের শহরে তো অনেক জায়গায় এরকম সুন্দর বাড়ি ঘর দুয়ার নেই, অনেকে থাকে না, এত সুন্দর জায়গা সেখানে করে দিছে। না দেওয়ার পরে তা করে সেখানে নিয়ে ও বাবুরে কেন যাবে এটা নিয়ে বিরোধিতা লাগাইছে। কারা করাচ্ছে? এই কতগুলি আছে টাউট বাটপার এনজিও টেনজিও যারা আছে, এই তাগর আসে টাকা পয়সায় মারে, কিসের দানের নামে নানান পলিটিক্স করে বেড়াচ্ছে, ওই বহির্বিশ্বের দালালদের এইখানে এজেন্ডা বাস্তবায়ন করে, তারা এটা নিয়ে বিরোধিতা করে। সরকার সুন্দরভাবে এই লোকগুলিকে যাতে সুন্দরভাবে স্বাস্থ্যসম্মত থাকতে পারে, সেই জন্য পরিবেশগতভাবে সব দিক দিয়ে স্বাস্থ্যসম্মত বাথরুম টাথরুম থাকা খাওয়ার ব্যবস্থা করছে, সেটা তাদের কাছে ভালো লাগবে। কি ওইখানে নোংরা একটা পরিবেশে থাকবে, আর একটা গিঞ্জি পরিবেশ, আমাদের পাহাড়টা সবকিছু ইয়ার মতন একটা কক্সবাজারের মতো একটা গুরুত্বপূর্ণ এলাকা ধ্বংসের দিকে যাবে, হুমকির দিকে যাবে, সেইখানে ওইটা এরা করার জন্য সহযোগিতা করবে। ভালো জায়গায় থাকুক এই সরকার, ভালো জায়গায় থাকুক, তাতে তো কোনো আপত্তি নেই। আমি একটু গাজী নাসিরউদ্দিন খোকন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আবুল খায়ের, অনেক ধন্যবাদ দিতে হচ্ছে, আমাদের সময় খুব বেশি আমরা পাবো না। গাজী নাসিরউদ্দিন খোকনের কাছে একটু শুনতে চাই দুটি বিষয়। একটি হচ্ছে যে একটা মানুষ যখন অনেক বেশি ভালো পরিবেশে থাকে, সে আসলেই মানে মিয়ানমারে ফিরে যেতে চাইবে কিনা, এক। 2 নম্বর হচ্ছে বাংলাদেশ সরকার তো আসলে ভালোর জন্যই বিভিন্ন বিষয় চিন্তা করে হয়তো ভাষান্তরে তাদেরকে নিয়ে যাচ্ছে, কক্সবাজারের বিষয় চিন্তা করে, কিন্তু মানে সব মিলিয়ে আসলে প্রত্যাবাসনের জায়গাটা কি অবস্থায় এখন দাঁড়াচ্ছে, সম্ভাবনা আপনি আসলে কতটা দেখেন? কারণ রোহিঙ্গারা যদি না চায় যেতে, তাদেরকে আপনি জোর করে ফেরত পাঠাতেও পারবেন না, জটিল অবস্থা, সম্ভাবনা কতটা প্রত্যাবাসনে দেখেন? একটা বিষয়, তারা যদি যেতে না চায় তাহলে পাঠানো যাবে না। তবে এইটা এখনো গুরুত্বপূর্ণ, এই যে অজয়দা যা বললেন, খায়ের ভাই যা বললেন, এইটার সঙ্গে এইটা মানে কক্সবাজার এবং অ্যালং উইথ ওই যে ওই যে জায়গাটা বর্ডার, যে ওইটা আসলে জিও স্ট্র্যাটেজিক্যালি খুব গুরুত্বপূর্ণ। তো এখন হচ্ছে আমরা দীর্ঘ সময় ধরে আমাদের খুব একটা স্পর্শকাতর একটা জায়গা, যেটা স্ট্র্যাটেজিক কারণে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সেইখানে এরকম লাখ লাখ হচ্ছে এই ধরেন হচ্ছে ডিসলোকেটেড পিপল, তারা সাধারণত ডিসলোকেটেড মানুষরা সাধারণত খুব স্বাভাবিক মন মানসিকতার হবে না, কারণ তারা স্থানচ্যুত। হ্যাঁ, তাদেরকে আমরা ওইখানে বছরের পর বছর পুষলে আমার ওই অঞ্চল এবং এলাকাকে ঘিরে যে আমার যে পরিকল্পনা সেটা আমরা করতে পারবো না। সো ওইখান থেকে ওইখানে আসলে তাদেরকে রাখা আমাদের পক্ষে লিটলি সম্ভব না, সেই জন্য এখন রিলোকেট করা হচ্ছে। তো আমার মনে হয় যদি রাজনৈতিক সমাধান ওয়ান্স একবার হয়ে যায়, যে তাদেরকে যদি এই আমাদের যে যারা পরাশক্তিগুলি আছেন, বিশেষ করে চীনের ভূমিকা এখানে আমি করব, চীন এবং আমাদের প্রতিবেশী ভারত, তাদেরও কিছু ভূমিকা থাকতে পারে, তবে চীনের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে ওই যে বললেন যে বার্মা কিংবা হচ্ছে মায়ানমার, তারা হচ্ছে জনসংখ্যার দিক থেকে ছোট হলে তাদের জায়গাটা অনেক বড়, এবং হচ্ছে তাকে ঘিরে হচ্ছে এইখানে এই পুরো অঞ্চলে রাজনীতির একটা বিশেষ ব্যাপার রয়েছে। তার মানে বিষয়টি মানে মিয়ানমারের উপরই অনেক বেশি নির্ভরশীল।
করছে, কারণ এটা হচ্ছে আঞ্চলিক রাজনীতিতে একটা বড় সিদ্ধান্ত। জি, চীনের অনেক পক্ষ ধন্যবাদ থেকে দিতে হচ্ছে আসলে গাজী নাসিরউদ্দিন খোকন। হলেও আসলে সম্ভব। সময় একেবারেই শেষ। অজয় দাশগুপ্ত, আবুল খায়ের, গাজী নাসিরউদ্দিন খোকন, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আপনাদের মূল্যবান সময় নিউজ 24 এর নিউজরুম সংলাপে দেওয়ার জন্য। দর্শক, এই ছিল নিউজরুম সংলাপ। আমরা আশা